দেখো, আজকে জিএসটি আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফরওয়ার্ড চার্জ এবং রিভার্স চার্জ। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তো এটা তো পড়বোই, তার আগে আমরা বেসিক্যালি আজকে যে সেকশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকশন নাম্বার 9, ঠিক আছে? সেকশন নাম্বার 9। দেখো কি লেখা আছে টপিকটা, লেভি এন্ড কালেকশন অফ জিএসটি। জিএসটি আমরা অনেক আগেই ক্লাস করেছি, এখন যেইগুলো বলবো না, এখন সেকশনটি কথাগুলো বলবো, এগুলো অলরেডি আমাদের আগে বলা আছে। তো চলো আরেকবার মনে করাই আমরা ব্যাপারটা কি, লেভি এন্ড কালেকশন অফ জিএসটি, অর্থাৎ জিএসটি টাকাটা কালেকশন করবে কে এবং জিএসটি চার্জ করবে কে, অর্থাৎ বেসিক্যালি আমরা চার্জিং সেকশনটা পড়ছি, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে সেকশন 9। সেকশন 9 আমাদের কি বলছে? কার সেকশন 9? ইনকাম ট্যাক্স অ্যাক্টের না, কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট না, এটা কি ইনডাইরেক্ট ট্যাক্স চলছে, তাই তো? তার মানে সিজিএসটি অ্যাক্টের সেকশন 9, ঠিক আছে? সিজিএসটি অ্যাক্টের যে সেকশন 9 আছে সে আমাদের কি বলে, চার্জিং সেকশনের কথা বলছে, চার্জিং সেকশন। তো সেকশন 9 এর মধ্যে, সেকশন 9 এর মধ্যে তোমরা 5টা সেকশন পাবে। কি বললাম? সেকশন 9 এর মধ্যে, সেকশন 9 আছে, এর মধ্যে তোমরা 5টা সাবসেকশন হবে, 9(1), 9(2), 9(3), 9(4) আর 9(5), ঠিক আছে? 9(1), ঠিক আছে? 9(1), 9(2) এখন পড়াচ্ছি, 9(3), 1, 2 শেষ হয়ে গেলে 9, 3 আর 4 পড়াবো। 9, 3 আর 4 এ কিছুই বলেনি, এটা রিভার্স চার্জ সম্পর্কে বলছে, রিভার্স চার্জ। পরীক্ষায় শর্ট কোশ্চেন আসবে, শর্ট নোটস আসবে, বলতে পারে যে হোয়াট ইজ রিভার্স চার্জ, ঠিক আছে? তো আর 9, সেকশন 9 সাবসেকশন 4, এই সেকশনটা তো গভর্নমেন্ট তো বলে দিয়েছে, কিন্তু এই সেকশনটা না বর্তমানে সাসপেন্ড, অর্থাৎ গভর্নমেন্ট জবে চাইবে, ঠিক আছে? গভর্নমেন্ট জবে চাইবে একটা নোটিফিকেশন দিয়ে এই সেকশনটা সমস্ত ট্রেডার মানে বিজনেসম্যানদের মধ্যে এটা তো জারি করে দেবে, গভর্নমেন্ট জবে চাইবে এটা জারি করবে। কিন্তু এটা কিন্তু এই যে সেকশন 9 সাবসেকশন 4 সেকশনটা কিন্তু চালু, অর্থাৎ আইন সেকশনটা কিন্তু চালু আছে, ঠিক আছে? কিন্তু অ্যাপ্লিকেবল নেই, অ্যাপ্লিকেবল এখনো হয়নি, ঠিক আছে? মানে এই সেকশনটার কথা গভর্নমেন্টের যে জিএসটি কাউন্সিলে যে বৈঠক হয়েছিল সেখানে সমস্ত কথাবার্তা হয়ে গেছে, এই সেকশন সম্পর্কে সমস্ত কথা বলা হয়ে গেছে, কিন্তু এটা এখনো কিন্তু এটা অ্যাপ্লাই হয়নি, এটা অ্যাপ্লাই হয়নি। গভর্নমেন্ট একটা নোটিফিকেশন জারি করবে, তারপর যখন খুশি অ্যাপ্লাই করতে হবে, বলতে পারো এখন কিন্তু এটা সাসপেন্ডেড আছে, ঠিক আছে? তো দেখো আমরা পড়ি সেকশন 9 সাবসেকশন 1। দেখো সেকশন 9 সাবসেকশন 1 এ কি বলেছে? আরে সেকশন 9 মানে জিএসটি অ্যাক্টের সাবসেকশন 1 এ কি বলা আছে? কিছুই বলা নেই কখন তোমার জিএসটিটা লাগানো হবে, ঠিক আছে? তো দেখো আমরা বেসিক্যালি কি এখানে কি লেখা আছে পড়ছি। দেখো প্রথমে লেখা আছে, প্রথমে ধরো ইন্ট্রাস্টেট সাপ্লাই আছে, ইন্টারস্টেট সাপ্লাই আছে। ইন্ট্রাস্টেট সাপ্লাই কাকে বলে? ইন্টারস্টেট, ইন্টার, ঠিক আছে? দেখো আমি বলছি, ধরো এখানে ছোট করে লিখেছি ইন্ট্রাস্টেট সাপ্লাই, ঠিক আছে? ঠিক আছে, ইন্ট্রাস্টেট সাপ্লাই। ইন্ট্রাস্টেট সাপ্লাই কখন হয়? ইন্ট্রাস্টেট সাপ্লাই যদি একটা রাজ্যের মধ্যে, যদি একই স্টেটের মধ্যে যদি সাপ্লাইটা হয়, একই স্টেটের মধ্যে সাপ্লাই হলে তখন তাকে ইন্ট্রাস্টেট সাপ্লাই বলে। আমরা আগে শিখেছি একই স্টেটে যদি সাপ্লাই হয় তাহলে সেক্ষেত্রে কোন জিএসটি বসে? সিজিএসটি আর এসজিএসটি। একই স্টেটের মধ্যে হলে, ধরো আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিতে হচ্ছে, তাহলে সিজিএসটি এসজিএসটি বসবে, ঠিক আছে? কিন্তু ধরো ধরো আমার ওয়েস্ট বেঙ্গল থেকে এটা, ধরো আমি কোনো ইউনিয়ন টেরিটরির মধ্যে ট্রানজাকশন করলাম, ধরো আমার স্টেট থেকে, একটা স্টেট থেকে আরেকটা ইউনিয়ন টেরিটরির মধ্যে ট্রানজাকশন করলাম, সেক্ষেত্রে কি বলবে? এগুলো আমরা শিখেছি সব একটা করে। তার মানে বুঝতে পারলে তো, ইন্ট্রা মানে কি? ইন্ট্রাস্টেট সাপ্লাই। ইন্ট্রা মানে একই স্টেটের মধ্যে হলে তখন তাকে বলে ইন্টারস্টেট সাপ্লাই, ঠিক আছে? একই স্টেটের মধ্যে হলে তখন তাকে বলে ইন্টারস্টেট সাপ্লাই, ঠিক আছে? তো ইন্টারস্টেট সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হবে? ধরো না আমি ধরো একটা দোকানে ফোন কিনতে চলে গেলাম, ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় একটা ফোন কিনলাম, তাহলে বিলে দেখবে একটা সিজিএসটি এসজিএসটি দুটোই বসবে, এটা ইন্টারস্টেট সাপ্লাই। ইন্টারস্টেট সাপ্লাইয়ের ক্ষেত্রে কি বসবে? সিজিএসটি এসজিএসটি। কিন্তু কিন্তু ধরো এই সাপ্লাইটা যদি তোমার কোনো ইউনিয়ন টেরিটরি, আমরা বলেছিলাম যে আমাদের ইউনিয়ন টেরিটরি কি কি আছে, ইউনিয়ন টেরিটরির মধ্যে যদি এটা হয় সেক্ষেত্রে কি বলবে? সেক্ষেত্রে বলবে সিজিএসটি আর ইউটিজিএসটি, নো এসজিএসটি, ইউটিজিএসটি, মাথায় রাখবে ইউটিজিএসটি। কি বললাম বুঝতে পারলে তো? তাহলে একটা স্টেট আর একটা ইউনিয়ন টেরিটরি, স্টেট থেকে ইউনিয়ন টেরিটরির মধ্যে যদি ট্রানজাকশন হয় তখন কি বসবে? কি বললাম বুঝতেই পেরেছো? এবার হলো, তাহলে এখানে দেখো কি লেখা আছে, বলছে a tax called the CGST, UTGST, SGST shall be levied, ঠিক আছে, on all interstate supply, intrastate supply, ঠিক আছে? ইন্টারস্টেট মানে একই স্টেটের মধ্যে, একই স্টেটের মধ্যে যদি কোনো সাপ্লাই হয়, বা একই স্টেটের মধ্যে গুডস এন্ড সার্ভিস সাপ্লাই হতে পারে, বা বলতে পারো একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে গুডস এন্ড সার্ভিস সাপ্লাই হতে পারে, যদি সেরকম হয় তা
গুডস হতে পারে, সার্ভিস হতে পারে, বোথ হতে পারে, and shall be collected in such manner as may be prescribed and shall be paid by the taxable person, ঠিক আছে। however interstate supply of alcoholic liquor for human consumption is outside the purview of CGST, SGST, UTGST। তাহলে কি বুঝতে পারলে স্যার, ইন্টারস্টেট সাপ্লাইয়ের ক্ষেত্রে, ঠিক আছে, যদি একটা স্টেটের মধ্যে হয়, ইউনিয়ন টেরিটরি একটা স্টেটের মধ্যে হলে সিজিএসটি, এসজিএসটি, কিন্তু যদি ইউনিয়ন টেরিটরির মধ্যে হয় সেক্ষেত্রে হবে সিজিএসটি আর ইউটিজিএসটি, ঠিক আছে। কিন্তু এই যে সমস্ত রকমের গুডস অর সার্ভিস বা বোথ সবকিছুর উপরই হবে, ঠিক আছে, এটা জিএসটিটা চালু থাকবে। কিন্তু অ্যালকোহলিক, দেখো এখানে কি লিখেছে, এখানে দেখো কি লেখা আছে, অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, হিউম্যান কনজাম্পশন, অ্যালকোহলিক লিকার যদি থাকে হিউম্যান কনজাম্পশনের জন্য, এর উপর কিন্তু জিএসটি চাপানো হবে না। আর এটা যখন যবে জিএসটির বইটা হয়েছে, জিএসটি কাউন্সিল বইটা হয়েছে, তখন বলেই দিয়েছিল অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশন, হিউম্যান কনজাম্পশনের জন্য যে অ্যালকোহলিক লিকার, এটা জিএসটির বাইরে, জিএসটির মধ্যে নেই, এটা এটা জিএসটির মধ্যে নেই, এর উপর জিএসটি বসানো যাবে না, ঠিক আছে। এটা আমরা আগেও বলেছি, আবার বললাম। তাহলে এই ছিল 9(1) ঠিক আছে, প্রথম প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারা কি বলছে, আমি কি বললাম, ইন্ট্রাস্টেট। এবার যদি ইন্টারস্টেট সাপ্লাই কাকে বলে, একটা স্টেট থেকে যদি আরেকটা স্টেটে গুড সাপ্লাই করে, ধরো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে ধরো আমি ওড়িশায় গুড সাপ্লাই করলাম, তাহলে এটা কি বললাম, এটাকে বলে ইন্ট্রাস্টেট সাপ্লাই। ইন্ট্রাস্টেট, ইন্ট্রা, একটা স্টেট থেকে আরেকটা, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আইজিএসটি শিখেছি আমরা, এক্ষেত্রে আইজিএসটি হয়। দেখো কি লেখা আছে, similarly IGST shall be levied on all interstate supply of goods or services or both within the exception, একই কথা, alcoholic liquor, alcoholic liquor for human consumption এর উপর তো জিএসটি নেই, আরে বলেই দিতে এর উপর জিএসটি চার্জ হবে না, ঠিক আছে। however, আচ্ছা এই তো হলো, তাহলে এটা বুঝতে পারলে একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে গুডস সাপ্লাই হবে সেক্ষেত্রে আইজিএসটি, ঠিক আছে। এখানে কোনো সিজিএসটি, এসজিএসটি কোনো প্রশ্নই উঠছে না। এইবার ধরো ইম্পোর্ট, ধরো ফরেন থেকে, আমরা লাস্ট ক্লাসে আমরা করেছি কিন্তু কাস্টমস, ফরেন থেকে যখন মাল আমি আমার দেশে নিয়ে আসবো, তো ইম্পোর্ট করব, সেক্ষেত্রেও কিন্তু আইজিএসটি লাগবে, আইজিএসটি কখন লাগবে, ইন্টারস্টেট সাপ্লাইয়ের ক্ষেত্রে, কি বললাম, সরি ইন্ট্রা বলেছি না, ইন্টারস্টেট সাপ্লাইয়ের ক্ষেত্রে আইজিএসটি তো লাগবেই, তার পাশাপাশি তুমি যদি ফরেন থেকে কোনো গুডস ইম্পোর্ট করো তার উপর আইজিএসটি লাগবে। তবে এই আইজিএসটি কিন্তু ওই সিজিএসটির আইনের আইজিএসটি না, বোঝার চেষ্টা করো, এই টপিকটা বোঝার চেষ্টা করো। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলছি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমি কি বলেছিলাম, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন গুডস সাপ্লাই করা হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আইজিএসটি লাগবে। এই আইজিএসটি কোন আইজিএসটির আইনে, তোমার জিএসটি আইনে, অর্থাৎ সিজিএসটি অ্যাক্টে যে বলা আছে সেই আইন থেকে এই আইজিএসটি তোলা হয়েছে। কিন্তু যদি ফরেন থেকে কোনো গুডস ইম্পোর্ট করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আইজিএসটি, কিন্তু সেই আইজিএসটি কি জিএসটি আইন মানে সিজিএসটি আইনের আইজিএসটি বসবে না, কাস্টম অ্যাক্টের আইজিএসটি। দেখো এখানটা লিখে দিয়েছি, হাউ তাহলে দেখো কি বলেছে, যেটা বললাম, বলছে হাউএভার আইজিএসটি অন গুডস ইম্পোর্টেড, ঠিক আছে, যদি গুডস ইম্পোর্ট করো, ফরেন থেকে যদি গুডস নিয়ে, সেটা আইজিএসটি লাগবে, ইনটু ইন্ডিয়া shall be levied and collected in accordance with the provision of section 3 of the Custom Tariff Act 1975, অর্থাৎ কাস্টম ট্যারিফ অ্যাক্ট 1975 আছে, ওই আইনের 3 নম্বর ধারায় বলা আছে কি লাগবে আইজিএসটি, ঠিক আছে, মাথায় রাখবে, ঠিক আছে। অন দা ভ্যালু অ্যাজ ডিটারমাইন্ড, ঠিক আছে, যে ভ্যালুটা তোমার ডিটারমাইন করা হবে, অর্থাৎ ফরেন থেকে যে তুমি ভ্যালু, যে মালটা নিয়ে আসছো, ওখানে যে ভ্যালু, সেই ভ্যালুর উপর, আমরা যে কোনো জিনিস যদি কিনি তার একটা ভ্যালু হয়, ট্রানজ্যাকশন ভ্যালু, সেই ভ্যালুর উপর তোমার সিজিএসটি চার্জ করা হবে, ঠিক আছে। তারপর বলছে at the point when, ঠিক আছে, তো বলছে at the point when duties of customs are levied on the said goods under section 12 of the CGST Act 1962। দেখো বলছে কখন এই তোমার ডিউটিটা তোমার লাগু করা হবে, ডিউটিটা চার্জ করা হবে, এটা পুরো ওই কাস্টম অ্যাক্টে বলা আছে। যখন কাস্টম অ্যাক্ট পড়বে তখন কাস্টম অ্যাক্টে জেনে যাবে, ঠিক আছে। এই তো ছিল ভ্যালু ফর লেভি, ঠিক আছে। বলছে ট্রানজাকশন ভ্যালু আন্ডার সেকশন 15 অফ দ্য সিজিএসটি অ্যাক্ট, ঠিক আছে, তো ট্রানজাকশন ভ্যালুর উপর, ঠিক আছে, ট্রানজাকশন ভ্যালু কত, ট্রানজাকশন ভ্যালুর উপর এই লেভিটা চার্জ করা হবে, ঠিক আছে। লাস্ট, রেটস অফ সিজিএসটি, ইউটিজিএসটি এন্ড এসজিএসটি। রেটটা কি আছে, এর রেটটা আছে, দেখো লেখা আছে রেটটা, সিজিএসটি, এই ইউটিজিএসটি, এসজিএসটি রেট কি আছে, দেখো রেট গভর্নমেন্ট
মানে অ্যাকচুয়ালি এই রেটটা ম্যাক্সিমাম দেখা গেল রেট অফ সিজিএসটি ইউটিজিএসটি এসজিএসটি আর রেটস অ্যাজ মে বি নোটিফাইড বাই দ্য গভর্নমেন্ট নোটিফিকেশন করে জারি করে দিচ্ছে অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য জিএসটি কাউন্সিল ম্যাক্সিমাম রেট অফ সিজিএসটি উইল বি 20%, মানে সিজিএসটির ম্যাক্সিমাম রেট হবে 20%, এর বেশি হতে পারবে না, তার মানে আমি বলছি না 20% চালু আছে, বলছে ম্যাক্সিমাম বেঁধে দিয়েছে 20%, এর বেশি হতে পারবে না সিজিএসটি, ঠিক আছে। আর কি আইজিএসটির ম্যাক্সিমাম রেট কত 40%, তার বেশি হতে পারবে না। এই তো ছিল 9 সেকশন 9 সাবসেকশন 1 এই বলা আছে। তাহলে কি বললাম সেকশন 9 সাবসেকশন 1 কি বলা আছে? প্রথমে হচ্ছে প্রথমে ছিল ইন্ট্রাস্টেট সাপ্লাই, ইন্ট্রাস্টেট সাপ্লাই এর থেকে কি বলবে, ঠিক আছে, এক মিনিট, যেটা বলছিলাম ইন্ট্রাস্টেট সাপ্লাই থেকে কি বলবে, যদি তোমার একই স্টেটের মধ্যে হয় সেক্ষেত্রে বলবে তোমার সিজিএসটি আর এসজিএসটি, ঠিক আছে। তো কিন্তু যদি কোনো শুধু ইউনিয়ন টেরিটরির মধ্যে হয় সেক্ষেত্রে বলবে সিজিএসটি আর ইউটিজিএসটি, এটাই বলেছিলাম। কিন্তু অ্যালকোহলিক লিকার ফর হিউম্যান কনজাম্পশনের উপর কোনো জিএসটি তোমার চার্জ করবে না, এটা জিএসটির বাইরে, জিএসটি আইনের বাইরে, এটা বলেই দিয়েছে। আচ্ছা, আর কি বলেছিলাম, ইন্ট্রাস্টেট সাপ্লাই, একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে যদি গুড সাপ্লাই হয় সেক্ষেত্রে কি বসবে, সেক্ষেত্রে অনলি আইজিএসটি বসবে। কিন্তু ফরেন থেকে কোনো যদি মাল ইম্পোর্ট করো সেক্ষেত্রেও কিন্তু আইজিএসটি বসবে। এই তো বলা আছে, আর তো কিছু বলা নেই। এবার সেকশন 9 সাবসেকশন 2 তে কি বলা আছে, however CGST SGST UTGST IGST on supply of the following item has not been levied immediately, ঠিক আছে, has not been levied immediately, it shall be levied with effect from such date as may be notified by the government on the recommendation of the council। কি গুডস গুলো কি বলে, পেট্রোলিয়াম, ঠিক আছে, পেট্রোলিয়াম ক্রুড, ঠিক আছে, তো হাই স্পিড ডিজেল, মোটর স্পিড, প্যাকেটে পেট্রোল, মানে পেট্রোল বলে তো জানি, ন্যাচারাল গ্যাস, এভিয়েশন টারবিন ফুয়েল, ঠিক আছে। দেখো কি বলেছে সেকশন 9 সাবসেকশন 2 তে পরিষ্কারভাবে বলা আছে, যে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই দেখো না, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের প্রতিদিন ঝামেলা বাড়াচ্ছে। কি ঝামেলা আছে, যে পেট্রোলিয়ামের উপর কেন জিএসটি বসছে না, পেট্রোল ডিজেলের উপর কেন জিএসটি বাড়াচ্ছে না, ঠিক আছে। তো অর্থাৎ যখন জিএসটি কাউন্সিলে বৈঠক হয়েছিল তখন বললো যে, তখন ওরা বলেছিল যে বেশ কিছু গুডস আছে, 5-6টা গুডস আছে, এই গুডসের উপর আমরা এখন জিএসটি বসাচ্ছি না, বাট পরে আমরা এই গুডসগুলোর উপর জিএসটি বসাবো, তার জন্য একটা নোটিফিকেশন জারি করে দেবো। সেই গুডসগুলো কি এটাই বলেছে, বুঝতে পেরেছো? দেখো না, এই মোদী সরকারের সঙ্গে মমতা সরকারের মাঝে মাঝে ঝামেলা হচ্ছে, তাই না? তো মোদী আমাদের কি জানো, ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে তোমার মমতার গভর্নমেন্ট, ও বলছে যে না আমি পেট্রোলিয়াম বা ডিজেলের উপর আমি জিএসটি বসাতে দেবো না, কিন্তু এদিকে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, মোদী সরকার বলছে এর উপর জিএসটি বসাতে। তো বুঝতে পারছো, এই নিয়ে ঝামেলা চলছে, ঝামেলা যবে না মিটবে, ঠিক আছে, ঝামেলা যবে না মিটবে তবে কি করে জিএসটি বসাবে, ঝামেলা তো মেটাতেই হবে, ঠিক আছে। তো বুঝতে পারছো কি বলছে। তো এখানে বলতে চাইছি যে যবে জিএসটি চালু হয়েছিল তখন জিএসটি কাউন্সিলে ওদের একটা বৈঠক হয়েছিল, ঠিক আছে, একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ বলেছিল এই যে গুডস গুলো আছে, কারণ এই গুডস গুলো নিয়ে ঝামেলা হয়েছিল, সেন্ট্রাল আর স্টেটের মধ্যে ঝামেলা হয়েছিল। তো এই ঝামেলা হয়েছিল তখন ওরা বলেছিল যে ঠিক আছে এখন আমরা এইগুলোর উপর জিএসটি চালু করছি না, ঠিক আছে, যবে চালু করবো, এরপর জিএসটি চালু করবো, আজ না হোক কাল করবো, ঠিক আছে, যবে চালু করবো তার আগে একটা নোটিফিকেশন জারি করে দেবো, এটাই বলেছে। দেখো পড়ো, however CGST SGST UTGST IGST on supply of the following items has not been levied immediately না, ঠিক আছে, it shall be levied with effect from such date, ঠিক আছে, as may be notified by the government on the recommendation of the council, ঠিক আছে। পেট্রোলিয়াম ক্রুড, তারপরে তোমার হাই স্পিড ডিজেল, মোটর স্পিড পেট্রোল, ঠিক আছে, তো তোমার ন্যাচারাল গ্যাস, তারপর এভিয়েশন টারবিন ফুয়েল। তো এগুলো পরীক্ষা দিতেই পারে, বলতে পারে যে সেকশন 9 সাবসেকশন 2 তে কি বলে, এগুলো দিতেই পারে, বা বলতে পারে তুমি বলো কোন জিনিসের উপর, কোন 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 গুডসের উপর ওর এখন পর্যন্ত জিএসটি চালু নেই, বলতেই পারে, শর্ট কোশ্চেন দিতে পারে 1 নম্বর বা 2 নম্বরে। তো তোমার জেনে রাখতে হবে না, তখন সেকশন দিয়ে লিখবে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো ডাইরেক্ট ফরওয়ার্ড চার্জ আর রিভার্স চার্জে চলে যাবো। দেখো এরপরে যে কনসেপ্টটা পড়াবো, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এই বছরের জন্য, এই বছর এক্সামে আসছেই এই কনসেপ্টটা, ঠিক আছে, আসার সম্ভাবনা প্রবল। সেটা কি আমি বলেছি, কি কোশ্চেন দিতে পারে, শর্ট কোশ্চেন বলতে পারে যে ফরওয়ার্ড চার্জ, রিভার্স চার্জ এবং এদের টাইম অফ সাপ্লাই, ফরওয়ার্ড চার্জ আর রিভার্স চার্জের টাইম অফ সাপ্লাইটা। দেখো খুব বেশ, অ্যাকচুয়ালি রিভার্স চার্জ কনসেপ্টটা খুব ভাস্ট,
তোমাদের অত কিছু দেবে না, তোমাদের অত কিছু দেবেই না, তোমাদের জাস্ট বলতে হবে রিভার্স চার্জ জিনিসটা ছোট্ট করে বলতে হবে। কিন্তু প্রপারলি যদি রিভার্স চার্জটা যদি আমরা আলোচনা করি, কেননা দেখো রিভার্স চার্জ আমি কিছুক্ষণ আগে বলছিলাম না সেকশনটা কত নম্বর সেকশনে আছে, সেকশন 9 সাবসেকশন 3 আর সেকশন 9 সাবসেকশন 4 দুটো সেকশনে আছে। সেকশন 9 সাবসেকশন 3 তে যা বলেছে সে ডিটেইলস লিখতে গেলে 2 পাতা লেখা যাবে, ঠিক আছে তো? তো ঠিক আছে, আমি বলে দেবো পয়েন্টগুলো, আমি বলে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো দেখো আগে কনসেপ্টটা শিখি। আরে কনসেপ্টটা আগে জানা খুব জরুরি। রিভার্স চার্জ আর ফরওয়ার্ড চার্জের কনসেপ্টটা জানা খুব জরুরি। কনসেপ্ট না জানলে বই মুখস্থ করে কি হবে, ঠিক আছে? কনসেপ্টটা দেখো, তোমরা জিএসটি যেই কনসেপ্ট শিখে এসছো, তোমরা কোন কনসেপ্ট শিখেছো? ওটা নরমাল সিনারিও। নরমাল সিনারিও অর্থাৎ নরমাল সিনারিও মানেই হচ্ছে তোমার ফরওয়ার্ড চার্জ। আর তোমার কি বলতে রিভার্স চার্জ। রিভার্স মানে কি? রিভার্স মানেটা কি? স্যার রিভার্স মানে উল্টো, অর্থাৎ ফরওয়ার্ডের উল্টোই হচ্ছে রিভার্স, তাই না? তোমরা যে নরমাল সিনারিও করেছো তার উল্টোটাই হচ্ছে রিভার্স। এটাই শিখবো, রিভার্স চার্জটা শিখবো। ফরওয়ার্ড চার্জকে তুমি শর্টে বলতে পারো এফসিএম, আর রিভার্স চার্জকে তুমি শর্টে বলতে পারো আরসিএম। তুমি ফরওয়ার্ড চার্জ তুমি তোমার বইতে দেখতে পারো সেকশনটা লেখা আছে সেকশন 9 সাবসেকশন 1, ঠিক আছে? কিন্তু রিভার্স চার্জ লেখা আছে সেকশন 9 সাবসেকশন 3 এন্ড সেকশন 9 সাবসেকশন 4। এখানে ডিটেইলসে বলে দিয়েছে, ঠিক আছে তো? আবার তুমি 298 ও দেখতে পারো, 298 এও লেখা আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো দেখো আমি আগে বলছি ব্যাপারটা পুরো ঠান্ডা মাথায়, ঠিক আছে? একদম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো ফরওয়ার্ড চার্জ আর রিভার্স চার্জ জিনিসটা কি। তুমি যদি একটিবার বুঝতে পারো, লিখে তুমি নিজে দিতেই পারবে, কোনো সমস্যা, লেখা কোনো ব্যাপার না, ঠিক আছে? আজকে যা বুঝিয়ে দেবো, বোঝার পর তুমি নিজেই লিখতে পারবে, বই না পড়ে, বইয়ের হেল্প ছাড়াই লিখে দিতে পারবে, ঠিক আছে তো? তো শুনে রাখো রিভার্স চার্জ আর ফরওয়ার্ড চার্জ কি। সাপ্লায়ার আর রেসিপিয়েন্ট, আমরা জিএসটি করছি, এটুক সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে, সাপ্লায়ার আর রেসিপিয়েন্ট, ঠিক আছে? সাপ্লায়ার রেসিপিয়েন্ট, সাপোজ ধরো আমার কিসের দোকান, ধরো আমার ধরো মানে ইলেকট্রনিক গ্যাজেটের দোকান আছে। তো যেটা বলছিলাম, ধরো এটা কিছুক্ষণ আগে বলছিলাম, ফোন এসে চলে গেছিলাম। তোমার ধরো আমার ধরো একটা ইলেকট্রনিক গ্যাজেটের বিজনেস, ঠিক আছে? যেখানে তোমার টিভি বিক্রি করা হয়, ওয়াশিং মেশিন বিক্রি করা হয়, এসি বিক্রি করা হয়, ঠিক আছে? অনেক কিছু এরকম গ্যাজেট বিক্রি করা হয়, ঠিক আছে? আমার দোকানে ধরো কোনো একজন কাস্টমার এসেছে, ঠিক আছে তো? কোনো একজন কাস্টমার এসে, ওকে আমি ধরো একটা কোনো ইলেকট্রনিক গ্যাজেট বিক্রি করেছি। সাপোজ একটা ইলেকট্রনিক গ্যাজেট বিক্রি, যেমন উদাহরণটা দিচ্ছি, দেখো এখানে দেখো লেখা আছে, ধরো এটা আমি সাপ্লায়ার, ঠিক আছে? আমি সাপ্লায়ার, ঠিক আছে তো? আমি রেসিপিয়েন্ট যে আমার দোকানে ওই মালটা পারচেস করতে এসেছে, ঠিক আছে? রেসিপিয়েন্ট মালটা পারচেস করতে এসেছে, তো আমাকে জিজ্ঞাসা করলো যে এই মালটার দাম কত, ঠিক আছে? তো আমি বললাম এই মালটার দাম 1 লাখ টাকা, অর্থাৎ সাপ্লাই। আমি কি বলবো? সেল বলবো বারবার, কিন্তু জিএসটি সেল কথা বলবো, সাপ্লাই করছি। তার মানে আমি ওই আরেকজন পার্সনকে, মানে রেসিপিয়েন্টকে মালটা কি করছি? সাপ্লাই করছি। সেই মালটার দাম কত? 1 লাখ টাকা, ঠিক আছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সাপ্লায়ার, ঠিক আছে? সাপ্লায়ার রেসিপিয়েন্টকে মালটা সাপ্লাই করছে, মালটার দাম কত? মেইন ভ্যালুটা কত? 1 লাখ টাকা, ঠিক আছে তো? এবং এই প্রোডাক্টটার উপর, সাপোজ এই প্রোডাক্টটাও পারচেজ, এই প্রোডাক্টের উপর জিএসটি রেট চলছে মার্কেটে এখন 18%, ঠিক আছে? তো দেখো আমি যখন বিল তৈরি করব, আমি মানে সাপ্লায়ার, আমি যখন রেসিপিয়েন্টকে বিলটা কেমন বিল দেবো? বিলটার দাম বলবো, অরিজিনাল প্রোডাক্টের দাম 1 লাখ টাকা, আর 18% জিএসটি, 1 লাখের 18% 18,000 টাকা, টোটাল কত হলো? 1,18,000 টাকা। এই 1,18,000 টাকার ইনভয়েসটা আমি রেসিপিয়েন্টের হাতে দিয়ে দেবো। রেসিপিয়েন্টকে দেবো 1,18,000 টাকা ইনভয়েস, রেসিপিয়েন্ট আমাকে 1,18,000 টাকা, 1,18,000 আমাকে দিয়ে দেবে। এই যে 1,18,000 আমাকে দিয়ে দেবে, এই টাকাটা আমি কি করবো? দেখো 1,18,000 যে দিয়ে দিল, সেই 1 লাখ টাকা এটা আমার প্রোডাক্টের টাকা, আমি আমার কাছে রাখবো, অর্থাৎ সাপ্লায়ার কাছে রাখবে। আর বাকি যে 18,000 টাকা দেখেছি, সেটা জিএসটির টাকা। এই টাকাটা আমি কি করবো? এই টাকাটা আমি নিয়ে গভর্নমেন্টের অ্যাকাউন্টে ফেলে দেবো, গভর্নমেন্টকে দিয়ে দেবো। এই তো ছিল, এটাই তো মেইন, তোমরা জানো, এটাই হচ্ছে, এটাকেই বলে ফরওয়ার্ড চার্জ, এটাকেই বলা হয় ফরওয়ার্ড চার্জ। দেখতে পাচ্ছ তো? তাহলে দেখো এখানে কি লেখা আছে, সাপ্লায়ার যখন রেসিপিয়েন্টকে কোনো প্রোডাক্ট সাপ্লাই করছে, ঠিক আছে? যখন কোনো প্রোডাক্ট সাপ্লাই করছে, ঠিক আছে? সাপোজ ধরো প্রোডাক্টের দাম 1 লাখ টাকা, ঠিক আছে? 1 লাখ টাকা প্রোডাক্টের দাম, এবং প্রোডাক্টের উপর একটা জিএসটি 18%, সাপোজ যে প্রোডাক্ট নেই সেই প্রোডাক্টের উপর জিএসটি 18%। তাহলে আমি যখন, মানে সাপ্লায়ার যখন, তো কি বললাম, সাপ্লায়ার রেসিপিয়েন্টকে ধরো যে প্রোডাক্টটা সাপ্লাই করছে, সেই প্রোডাক্টটার দাম 1 লাখ টাকা, সেই প্রোডাক্টের উপর পার্টিকুলার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপর জিএসটি রেট চলছে 18%।
তাহলে ও ইনভয়েস চাপিয়ে দিল কত 1 লাখ প্লাস 18,000 টাকা, টোটাল 1,18,000 টাকার ইনভয়েস ওকে দিয়ে দিল এবং ওর থেকে 1,18,000 টাকা নিয়ে নিচ্ছে। কার থেকে? রেসিপিয়েন্টের থেকে সাপ্লাই 1,18,000 টাকা নিয়ে নিচ্ছে, 1,18,000 টাকা নিয়ে নিচ্ছে, তার মধ্যে 1 লাখ টাকা নিজের কাছে রাখলো আর বাকি 18,000 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড কনসেপ্ট অর্থাৎ ফরওয়ার্ড চার্জ মেকানিজম। তাই তো এই যে 1,18,000 টাকা, ভালো করে শোনো, এই যে 1,18,000 টাকা 1,18,000 কে দিচ্ছে? রেসিপিয়েন্ট দিচ্ছে। রেসিপিয়েন্ট দিচ্ছে 1,18,000 টাকা, তার মধ্যে 1 লাখ টাকা ওর কি হলো? 1 লাখ টাকা তো ওর খরচা হলো। ঠিক আছে, 1 লাখ টাকা তো খরচা হচ্ছে, বুঝতেই পারছো। 1 লাখ কি পুরো 1,18,000 তোর খরচা হচ্ছে। 1 লাখ কেন বলছি? 1,18,000 তো পুরো ওর খরচা হচ্ছে। ঠিক আছে, এই যে 1 লাখ টাকা, 1 লাখ টাকা কি দিল? 1 লাখ টাকা আমাকে দিচ্ছে কিসের জন্য বলো? আমার যে মেইন কোর্স তার জন্য। সঙ্গে সঙ্গে জিএসটিও দিচ্ছে ভাই, শুধু 1 লাখ টাকা দিচ্ছে না, ভুলে যাও না, শুধু 1 লাখ টাকা দিচ্ছে না, ও আমাকে টোটাল 1,18,000 দিচ্ছে। ও আমাকে টোটাল 1,18,000 দিচ্ছে, যার মধ্যে 1 লাখ টাকা আমি কি করবো? 1 লাখ টাকা আমি কি করবো? আমার কাছে রেখে দেবো আমার কোর্সের দাম, আর বাকি 18,000 টাকা যে দিচ্ছে জিএসটির টাকাটা, সেই জিএসটির টাকাটা আমি গভর্নমেন্টকে দিয়ে দেবো। ঠিক আছে, গভর্নমেন্টকে দিয়ে দেবো। তো বুঝতে পারছো তো? তো এটা বার্ডেন তো আমার থাকছে না। আমরা কি শিখেছি? ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স আমার গভর্নমেন্ট, মানে আমি যেহেতু মাল সাপ্লাই করছি, আমার তো গভর্নমেন্টকে দিতেই হবে ইনডাইরেক্ট ট্যাক্স, কিন্তু সেই টাকাটা আমি আমার পকেট থেকে দেবো না, আমি মানে অন্য একজন পার্সন যে আমার থেকে মালটা নিয়েছে তার থেকে নিয়ে, তার পকেট থেকে আমি টাকাটা নিয়ে আমি গভর্নমেন্টের পকেটে ঢুকিয়ে দেবো। এটাই তো বলেছিলাম। অর্থাৎ এখানে কি হলো? রেসিপিয়েন্ট দেখো আইটিসি, পরবর্তী সময় রেসিপিয়েন্ট আইটিসি ক্রেডিটটা পেয়ে যাবে। ঠিক আছে, রেসিপি, ঠিক আছে, ও বলবে দেখো আমি তো এত টাকার গুডস পারচেজ করেছি, ঠিক আছে, আমি তো এত টাকার গুডস পারচেজ করেছি এই সাপ্লায়ারের কাছ থেকে, তাহলে আমি তখন তুমি আইটিসি ক্লেম পেয়ে যাবে, অর্থাৎ ইনপুট ট্যাক্স ক্রেডিট, আমরা আগে পড়েছি। ঠিক আছে, তো অর্থাৎ তুমি এটা তোমার যখন তুমি রিটার্নটা সাবমিট করবে, জিএসটিআর মানে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স যখন তুমি রিটার্ন সাবমিট করবে মান্থলি, তখন 3P জিএসটিআর 3P তে তুমি তখন এই আইটিসি কেটা দেখাতে পারবে। একই রকম ভাবে ঠিক আছে, সাপ্লাই, ধরো আমি সাপ্লায়ার, আমি যখন পার মান্থ যখন রিটার্ন সাবমিট করব, আমিও জিএসটিআর 3P তে এই 18,000 টাকা জিএসটি দেখাবো। এই তো ছিল তোমার ফরওয়ার্ড চার্জ মেকানিজম। রইল বাকি কি? রিভার্স চার্জ মেকানিজম। উল্টো কনসেপ্ট, টোটালি উল্টো কনসেপ্ট, কিন্তু খুব বেশি কঠিন না। দেখো ওই একই উদাহরণ দিয়েছি, সাপ্লায়ার রেসিপিয়েন্ট। সাপোজ ধরো আমার দোকানে ধরো একজন কাস্টমার আসলো, বললো স্যার এই প্রোডাক্টটা কিনতে চাই। আমি বললাম ঠিক আছে, কোনো নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। বলে প্রোডাক্টটার দাম কোথায়? বলে প্রোডাক্টের দাম 1 লাখ। ঠিক আছে, তখন আমি কি করব? আমি একটা ইনভয়েস করব, একটা বিল করব, আমি তখন একটা বিল করব, ঠিক আছে, তো সেই প্রোডাক্টটার বিল কত? বিল হচ্ছে ধর প্রোডাক্টটার দাম 1 লাখ টাকা। আর যেই প্রোডাক্টটা নিয়েছে, সাপোজ ধরো সেই প্রোডাক্টের জিএসটি কত চলছে? সেই প্রোডাক্টের জিএসটি রেট চলছে 18%। ঠিক আছে, এই প্রোডাক্টের জিএসটি চলছে 18%। কিন্তু আমি মানে সাপ্লায়ার কি করব? সাপ্লায়ার, ভালো করে শোনো, সাপ্লায়ার রেসিপিয়েন্টকে 1 লাখ টাকার বিল পাঠিয়ে দেবে, মালটাও দেবে, মালের সাথে সাথে 1 লাখ টাকার বিল দেবে। স্যার 18% জিএসটি না, এই কেসে জিএসটি যেমন এখানে কি হলো, জিএসটি অ্যাড করে বিলটা পাঠিয়েছিল, কিন্তু এখানে কোনো জিএসটি অ্যাড করবে না, এটা মাথায় রাখতে হবে। এটাই তো রিভার্স চার্জ। ঠিক আছে, তো অর্থাৎ ওকে যখন সাপ্লায়ার যখন রেসিপিয়েন্টকে এই 1 লাখ টাকার বিল ধরিয়ে দিল, তারপর রেসিপিয়েন্ট সাপ্লায়ারকে কি করবে? 1 লাখ টাকা দিয়ে দেবে, সাপ্লায়ারকে 1 লাখ টাকা দিয়ে দেবে। তো সাপ্লায়ার ইনকাম হয়ে গেল, সাপ্লায়ার কোনো ঝামেলা, সাপ্লায়ার বিন্দাস, সাপ্লায়ার কোনো ঝামেলা নেই। এবার কি হচ্ছে? তাহলে ভাই দেখো, ও তো 1 লাখ টাকার মাল কিনলো, রেসিপিয়েন্ট 1 লাখ টাকার মাল কিনলো, আর মাল কিনলে গভর্নমেন্ট তো জিএসটি দিতেই হবে, 18% জিএসটি। এতদিন কি হয়েছে? আগের কনসেপ্ট কি হয়েছিল? আগের কনসেপ্ট হয়েছিল রেসিপিয়েন্টের পকেট থেকে আমি জিএসটিটা নিলাম, নিয়ে আমি গভর্নমেন্টের পকেটে ঢুকে দিলাম। এই কেসে এরকম হবে না। এই কেসে কি হবে? এই কেসে যে রেসিপিয়েন্ট আছে না, রেসিপিয়েন্ট তোমার রেসপন্সিবল, রেসিপিয়েন্টকে জিএসটি ভরতে হবে, রেসিপিয়েন্টকে জিএসটি ক্যালকুলেট করতে হবে এবং ওকেই জিএসটি জমা করতে হবে। কাকে? গভর্নমেন্টের পকেটে জমা করতে হবে। তাহলে বুঝতে পারলে তো, সাপ্লায়ার কিন্তু রেসিপিয়েন্টের কাছ থেকে জিএসটির টাকাটা নেয়নি। আগের কেসে যেমন রেসিপিয়েন্টের থেকে জিএসটির টাকাটা নিল, নিয়ে গভর্নমেন্টকে জমা করলো, অর্থাৎ সেখানে লায়াবিলিটি কার্ড ছিল, রেসপন্সিবল কার্ড ছিল, সেখানে রেসপন্সিবল ছিল কিন্তু সাপ্লায়ার। এখানে কিন্তু সাপ্লায়ার রেসিপিয়েন্টের থেকে জিএসটির টাকা নিচ্ছে না, তাহলে জিএসটির টাকাটা তাহলে সাপ্লায়ার আর দেবে না, গভর্নমেন্টকে দেবে কে? এবার এটাই হচ্ছে রুল, রেসিপিয়েন্ট গভর্নমেন্টকে জিএসটি দিয়ে দেবে, রেসিপিয়েন্ট গভর্নমেন্টকে জিএসটি দিয়ে দেবে। কত টাকা?
ইনভয়েস ভ্যালু ছিল 1 লাখ টাকা, 1 লাখের 18%, 18,000 টাকা ও ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে ও কি করবে, গভর্নমেন্টকে জমা করে দেবে, গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা করে দেবে। কত? 8,000 টাকা জমা করে। তাহলে এখানে লাইবিলিটি কার হলো? এখানে লাইবিলিটি কার হলো? যেমন এই কেসে জিএসটি লাইবিলিটি হলো সাপ্লায়ারের, এখানে জিএসটি লাইবিলিটি হলো রেসিপিয়েন্টের। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? দেখো না, এই কেসে রেসিপিয়েন্ট কত টাকা জিএসটি দিয়েছিল স্যার? এই কেসে রেসিপিয়েন্ট জিএসটি দিয়েছিল 18,000 টাকা। এই কেসে রেসিপিয়েন্ট জিএসটি দিচ্ছে কত? 18,000 টাকা। হ্যাঁ, এখানে রেসিপিয়েন্ট জিএসটিটা ডাইরেক্ট গভর্নমেন্টকে দেয়নি, ইনডাইরেক্টলি দিয়েছিল। কিন্তু এই কেসে রেসিপিয়েন্ট ডাইরেক্টলি জিএসটি টাকাটা গভর্নমেন্টকে দিল 18,000 টাকা। তো বুঝতে পারলেন, এটাই হচ্ছে রিভার্স চার্জ কনসেপ্ট। এবার তোমাদের মনে না ছোট ছোট কোশ্চেন যাচ্ছে, স্যার কি করে বুঝবো, স্যার কি করে বুঝবো কখন ফরওয়ার্ড বসবে কখন ব্যাকওয়ার্ড, সরি রিভার্স বসবে? দেখো রিভার্স চার্জে না পরিষ্কারভাবে সেকশন বলে দিচ্ছে 9(3), দেখো ভালো করে শোনো। বলছে সাপ্লায়ার ধরো এমন কিছু গুডস সাপ্লাই করলো রেসিপিয়েন্ট, কি কথা বললাম? এমন কিছু, এমন কিছু, এমন কিছু, ঠিক আছে? এই সমস্ত গুডস এন্ড সার্ভিস সাপ্লায়ার যদি রেসিপিয়েন্টকে তোমার সাপ্লাই করে থাকে তাহলেই রিভার্স চার্জ বসবে, আদারওয়াইজ বসবে না। এটা কোথায় বলা আছে? সেকশন 9 সাবসেকশন 3 তে। কি বললাম? কোথায় বলা আছে? সেকশন 9 সাবসেকশন 3 তে পরিষ্কারভাবে বলা আছে সাপ্লায়ার যদি নোটিফাইড গুডস এন্ড সার্ভিসেস রেসিপিয়েন্টকে সাপ্লাই করে তাহলেই রিভার্স চার্জ মেকানিজম বসবে, আদারওয়াইজ বসানোর দরকার নেই। তো সরকার একটা লিস্ট দিয়ে দিয়েছে, এই সমস্ত গুডস হলে আরসিএম বসবে, এই সমস্ত সার্ভিস হলে আরসিএম বসবে। আমি বলে দেবো, তোমাদের অত মনে না রাখলেও চলবে, ঠিক আছে? তো এটা মনে না রাখলেও চলবে। তো বিশাল বড় জিনিস, বিশাল বড় জিনিস। এই কোশ্চেন যারা সিএ পড়ে তাদের এই কোশ্চেন গুলো দেয়, ওদের পরিষ্কার ভাবে বলে আন্ডার সেকশন 9 সাবসেকশন 3 তে কি লেখা আছে ফুল ডিটেইলস লেখো, ঠিক আছে না? তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারলে 9(3) তে কি বলা আছে। স্যার বুঝতে পারলাম, ঠিক আছে? তো আরেকটা কি বলা আছে 9(4), সেকশন 9 সাবসেকশন 4, সেটাও আমি বলে দিচ্ছি কি বলা আছে। তারপর কি বলেছে? বলছে দ্য কনসেপ্ট অফ রিভার্স চার্জ মেকানিজম, যেটা বলছিলাম, ওয়াজ ইন্ট্রোডিউসড ইন আর্স্টওয়াইল সার্ভিস ট্যাক্স ল। জেনারেলি ট্যাক্স ইজ পেবল বাই দ্য পারসন হু প্রোভাইড সার্ভিস, ঠিক আছে? বাট আন্ডার রিভার্স চার্জ মেকানিজম দ্য লায়াবিলিটি টু পে ট্যাক্স হ্যাজ শিফটেড টু রেসিপিয়েন্ট অফ সার্ভিসেস। দেখো কিছুই বলেনি, জেনারেলি কি হয়, ঠিক আছে? জেনারেলি কি হয়, তোমার সাপ্লায়ার হচ্ছে জিএসটি পে করে, সাপ্লায়ার জিএসটি পে করে, মানে রেসিপিয়েন্ট থেকে জিএসটি টাকা নিয়ে গভর্নমেন্টকে পে করে। কিন্তু এই রিভার্স চার্জেস মেকানিজম মানে আরসিএম এ কি হয়, তোমার রেসিপিয়েন্টকে কিন্তু জিএসটি টাকা পে করবে গভর্নমেন্টকে, ঠিক আছে? এটাই বলেছে, আর কিছু বলেনি। Under RCM, the liability to pay tax is fixed on the recipient of supply of goods or services instead of the supplier or provider. তো এক্ষেত্রে আরসিএম এর ক্ষেত্রে কি হয়, সাপ্লায়ারকে কিন্তু জিএসটি পে করতে হয় না, পে করবে কে? রেসিপিয়েন্ট। তো দেখো তারপরে কি লিখেছে, জিএসটি রেজিস্ট্রেশন আন্ডার আরসিএম। দেখো আমরা জিএসটি রেজিস্ট্রেশন তো শুনেছি, জিএসটি রেজিস্ট্রেশনটা কি, যদি তোমার টার্নওভার যদি 20 লাখ টাকা ক্রস করে তাহলে তোমাকে জিএসটি রেজিস্ট্রেশন নিতেই হবে। কিন্তু কিছু স্পেশাল স্টেট ছিল, সেই স্টেটে 10 লাখ টাকা, এটা ছিল নরমাল সিনারিও। কিন্তু তোমার আরসিএম সিনারিও কি, তোমার টার্নওভার যদি 1 টাকাও না হয় তাহলেও তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা কি? আরসিএম, ঠিক আছে? বুঝতে পারলে তো? তার মানে এখানে কোশ্চেন করেছে জিএসটি রেজিস্ট্রেশন আন্ডার আরসিএম, আরসিএম মানে রিভার্স চার্জের ক্ষেত্রে কি জিএসটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? হ্যাঁ, রিভার্স চার্জের ক্ষেত্রে জিএসটি রেজিস্টার করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে তোমার সেল 1 টাকা না হলেও, টার্নওভার 1 টাকা না হলেও রেজিস্টার করতে হবে, ঠিক আছে? অ্যাজ পার সেকশন 24 অফ দ্য সিজিএসটি অ্যাক্ট 2017, a person who is required to pay tax under reverse charge has to compulsory register under GST irrespective of the threshold limit of registration and threshold limit, ঠিক আছে? এই নরমাল কথা বলেছে। এবার প্রশ্ন ওঠে না, প্রশ্ন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, স্যার আমি কি বলেছিলাম, রিভার্স চার্জ কি বলেছিলাম, যে রিভার্স চার্জ তোমরা পড়বে সেকশন 9(3) আর সেকশন 9(4) এ লেখা আছে। এখানে লিখে দিচ্ছি, দেখো 9(3) আর 9(4) এ লেখা আছে। 9(3) তে কি বলেছে, 9(3) তে বলেছে সাপ্লায়ার যদি তোমার রেসিপিয়েন্টকে কিছু সাপ্লাই করে, সে গুডসও সাপ্লাই করতে পারে, সার্ভিসও সাপ্লাই করতে পারে, ঠিক আছে? এমন কিছু নোটিফাইড গুডস
আর সার্ভিস সাপ্লাই করেছি, এটা কিনা সরকার মেনশন করে দিয়েছে, ঠিক আছে, সরকার গভর্নমেন্ট মেনশন করে দিয়েছে, ওইগুলো সাপ্লাই করলেই আরসিএম বসবে। স্যার সেই গুডস আর সার্ভিসগুলো কি কি, ঠিক আছে, সেই গুডস আর সার্ভিসগুলো কি কি তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো কিছুক্ষণ আগেই বলছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু নোটিফাইড গুডস অ্যান্ড সার্ভিসের কথা বলেছে। এই সমস্ত গুডস অ্যান্ড সার্ভিস যদি সাপ্লাই করে, সাপ্লায়ার যদি এই সমস্ত গুডস অ্যান্ড সার্ভিস সাপ্লাই করে রেসিপিয়েন্টকে, তাহলে তোমার রিভার্স চার্জ অ্যাপ্লিকেবল। সেই গুডসগুলো কি কি একটু বলে দিই। দেখো কি লেখা আছে, কেশু নাটস, ব্যাটারি লেখা আছে নট শেল অর পিল, তার হচ্ছে বিড়ি র্যাপার লিভস, ঠিক আছে, বিড়ির পাতাগুলো, বুঝতে পারছো তো, টোবাকো লিভস, সাপ্লাই অফ লটারি, সিল্ক ইয়ার্ন, ইউজড ভেহিকেল, ওয়েস্ট অ্যান্ড স্ক্র্যাপ আর সিজড অ্যান্ড কনফিসকেটেড গুডস, ঠিক আছে, তো র কটন, ঠিক আছে, আর ট্যাক্সেবল আন্ডার রিভার্স চার্জ, ই দ্যাট ইজ রেসিপিয়েন্ট ইজ লায়াবল টু পে ট্যাক্স। মানে এই সমস্ত গুডস গুলো যদি সাপ্লায়ার রেসিপিয়েন্টকে সাপ্লাই করে তাহলে কিন্তু রিভার্স চার্জ অ্যাপ্লিকেবল, এবং সেক্ষেত্রে রেসিপিয়েন্টকে কিন্তু ট্যাক্স দিতে হবে। রেসিপিয়েন্ট জিএসটি দেবে এবং রেসিপিয়েন্ট ইনপুট পেয়ে যাবে, আইটিসি পেয়ে যাবে, সমস্যা নেই। তো দেখো তোমাকে একটু বলে দিই, বুঝতেই পারছো এটা কোনো বলে না যে ইউজড ভেহিকেল এই সমস্ত জিনিস। তো সিজ গুডস মানে ধরো আমরা ফরেন থেকে অনেক গুডস নিয়ে আসি, ঠিক আছে, অনেক সময় অনেক গুডস নিয়ে আসি, দেখবে এয়ারপোর্টে ওই গুডস গুলো আটকে দেয়, ঠিক আছে, এয়ারপোর্টে গুডস গুলো আটকে দেয়, তুমি আর বাড়িতে ওই গুডস গুলো নিয়ে আসতে পারো না। তখন কি করে কাস্টম অফিসাররা কি করে, ওই গুডস গুলো পরে নিলাম তুলে দেয়, পরে বেচে দেয়, যে কিনবে তাকে কিন্তু জিএসটি ভরতে হবে। আর কনফিসকেটেড গুডস কি, ধরো কি ঘটনা ঘটে, ধরো তোমার ধরো বড় বিজনেস ধরো গোডাউনে আছে, বিজনেস প্রচুর মানে অনেক বড় গোডাউন আছে, সেই গোডাউনে কি করে তোমার রেট পড়ে, ইনকাম ট্যাক্সের রেট বা জিএসটি সেলস ট্যাক্সের রেট পড়ে গেল, ঠিক আছে, তো রেট পড়ে গেল, অর্থাৎ ওই দোকান ওরা কি করবে, রেট ফেলে ওরা না একটা গোডাউনের বাইরে একটা তালা মেরে দিয়ে চলে যাবে, ঠিক আছে, অর্থাৎ ওর যতক্ষণ না পুরো স্টক আছে, স্টক যতক্ষণ না পর্যন্ত কাউন্ট হবে ততক্ষণ ওই গোডাউনে তুমি ঢুকতে পারবে না, ঠিক আছে। এই সমস্ত গুডস যদি কোনো বেচা হয়, ঠিক আছে, সেই গুডস যারা কিনবে তাকে কিন্তু তোমার জিএসটি দিতে হবে, অর্থাৎ রিভার্স চার্জে পড়ে যাবে। তো বুঝতে পারছো তো, এই যে সিজ গুডস বা কনফিসকেটেড গুডস, তারপর হচ্ছে তোমার ইউজ ভেহিকেল, সিল্ক ইয়ার্ন, সাপ্লাই অফ লটারি, টোবাকো লিভস, এই সমস্ত গুডস গুলো যখন বেচা হবে, অর্থাৎ যে কিনবে তাকেই কিন্তু জিএসটি ভরতে হবে। আমরা এখন কি শিখেছিলাম, যে তোমার এই জিনিসগুলো সাপ্লাই করছিল, অর্থাৎ সাপ্লায়ার কিন্তু জিএসটি ভরছিল, সাপ্লায়ারকে জিএসটি ভরতে হচ্ছিল, কিন্তু এই সমস্ত কেসে এই সমস্ত গুডস, এইগুলো সব নোটিফাইড গুডস, এই সমস্ত গুডস যদি সাপ্লায়ার যদি রেসিপিয়েন্টকে সাপ্লাই করে, সেক্ষেত্রে সাপ্লায়ারকে জিএসটি করতে হবে এবং সাপ্লায়ার আইটিসি কেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো দেখো এখানে এইগুলোই বলেছে, তোমরা তোমাদের এইগুলো এই কোশ্চেন দেখো, এই কি কি গুডস না পড়লেও চলবে, তবে তাহলে তোমার পরীক্ষায় ধরে বলে দিল যে বলছে এমন কিছু নোটিফাইড গুডস এর নাম বলো যেগুলো রিভার্স চার্জ মেকানিজমের মধ্যে পড়ে, তো তোমাকে বলতে পারে এরকম দুটো গুডস এর নাম বলো, তাই না, এইগুলো জেনে রাখো। দেখো খুব কঠিন লাগলো, দেখো যে কোনো দুটো গুডস যদি বলে, তুমি বলো কি বিড়ি র্যাপার লিভস, টোবাকো লিভস, কত ইজি পয়েন্ট আছে, ওয়েস্ট এন্ড স্ক্র্যাপ আছে, সিজড এন্ড কনফিসকেটেড গুডস আছে, তাই না, তারপর যে সিল্ক ইয়ার্ন আছে, এই সমস্ত জিনিস বলেছে। তো এই জিনিসগুলো বলেছে, তাহলে কি এখানে কি বলছে, এখানে দেখো কেশু নাটস মানে কাজু বাদাম, ঠিক আছে, কাজু বাদাম নট শেল এন্ড পিল্ড মানে হচ্ছে কাজু বাদাম কি হয়, তবে কাজু বাদামটা খোসা ছাড়ানো নয়, মানে বুঝতে পারছো তো, খোসা ছাড়ানো নয়। তো এরকম জিনিসগুলো তোমাকে বলেছে। তাহলে বুঝতে পারলে এরকম কিছু সার্ভিসের কথাও বলেছে। তো সার্ভিস তো কতগুলো সার্ভিসের নাম আছে, আমি তবু বললাম এটা ধরো 6টা আছে, গুডস 6টা, সার্ভিস কটা আছে জানো, আমি তোমাকে সার্ভিস বলছি, লিস্ট বলি, 13টা সার্ভিসের নাম আছে, 13টা সার্ভিস আছে এবং তার আন্ডারে আরো অনেকগুলো আছে। তো এত তো পড়া সম্ভব নয়, ঠিক আছে, তো কতগুলো কয়েকটা সার্ভিস জাস্ট তুমি একটু পড়ে রাখবে, কয়েকটা সার্ভিস তুমি পড়ে রাখো, তুমি বলে দিচ্ছি কয়েকটা সার্ভিসের নাম, ঠিক আছে। একটা কাজ করো, আমি একটা পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে, এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফ এ কি কি থাকবে শুনে নাও। রিভার্স চার্জে পরীক্ষায় আসে কি লিখবে, ফরওয়ার্ড চার্জে পরীক্ষায় আসে তাহলে কি লিখবে, রিভার্স চার্জ ফরওয়ার্ড চার্জের মধ্যে পার্থক্য যদি ডিফারেন্স দেয় তাহলে কি লিখবে, ঠিক আছে। তো আর কি বললাম, আর যদি তোমাকে বলে দেয় যে এরকম কিছু গুডস এর নাম বলো যেগুলো রিভার্স চার্জের মধ্যে কভার, ঠিক আছে, এমন কি সার্ভিসের নাম বলে যেগুলো রিভার্স চার্জে কভার, সব কটা নাম দেবো না, গুডস সব কটা বলে দিই, সার্ভিস সব কটা নাম দেবো না, কয়েকটা নাম দেবো, সেগুলো আমি
বলে দেবো, ঠিক আছে। যেমন আমি একটু পড়ছি কতগুলো সার্ভিস যেগুলো কভার রিভার্স চার্জের মধ্যে। একটা হচ্ছে তোমার ইম্পোর্ট অফ সার্ভিস, ঠিক আছে, ইম্পোর্ট অফ সার্ভিস এটা কভার। ট্রান্সপোর্ট অফ গুডস বাই রোড এটা কভার। অ্যাডভোকেট অর লিগাল সার্ভিস এটা কভার, ঠিক আছে। ইন্স্যুরেন্স এজেন্ট সার্ভিস এটা কভার। রেডিও ট্যাক্সি সার্ভিস এটা কভার। এরকম কয়েকটা আছে। তো তোমাকে যদি এখন দুটো পয়েন্টের নাম্বার তুমি বলতে পারবে না? হ্যাঁ স্যার, নাম্বার কি আছে? ইম্পোর্ট অফ সার্ভিস তুমি বলতে পারবে, ইম্পোর্ট অফ সার্ভিস তুমি বলে দিতে পারবে, ঠিক আছে। ইম্পোর্ট অফ সার্ভিস বলতে পারো। আরেকটা কি? ট্রান্সপোর্ট অফ গুডস বাই রোড। তারপর অ্যাডভোকেট অর লিগাল সার্ভিস, ঠিক আছে। ইন্স্যুরেন্স এজেন্ট সার্ভিস, রেডিও ট্যাক্সি সার্ভিস। তো এই জিনিসগুলো আমি এর পিডিএফটা করে দেবো, তোমরা দেখে নেবে। এতটা ইম্পর্টেন্ট নয়, বারবার বলছি যে নোটিফাইড গুডস বা নোটিফাইড সার্ভিসের নাম দেবে না, দেওয়ার চান্স নেই, একদমই চান্স নেই। তবু যদি কখনো দেয়, তাই বললাম গুডস কতগুলো নাম মনে থাকবে তুমি এরকম পড়ে রাখো, দুটো গুডসের নাম, দুটো সার্ভিসের নাম। গুডস তো অনেকগুলো পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। দুটো সার্ভিস কি বললাম? ইম্পোর্ট অফ সার্ভিস বলতে পারো, ঠিক আছে। তো তারপর ইন্স্যুরেন্স এজেন্ট, তাই না? কি লেখা আছে দেখো এখানে, বলেছিল না ইন্স্যুরেন্স এজেন্ট সার্ভিস, রেডিও ট্যাক্সি সার্ভিস, ঠিক আছে। তো তারপর হচ্ছে অ্যাডভোকেট সার্ভিস। তো এই জিনিসগুলো আরো অনেক পয়েন্ট আছে, কটা পয়েন্ট পড়বে। তো এখানে দেখো লেখা আছে ইম্পোর্ট সার্ভিস, সার্ভিসটা প্রোভাইড করবে কে? ফরেন পার্টি। জেনারেল ইম্পোর্ট, সার্ভিসটা ইম্পোর্ট হচ্ছে, তাহলে সার্ভিসটা প্রোভাইড করবে কে? নিশ্চয়ই ফরেন পার্টি। আর রিসিভ করবে কে? ইন্ডিয়ান পার্টি। তারা বলছে ট্রান্সপোর্ট অফ গুডস বাই রোড, তাহলে সার্ভিসটা প্রোভাইড করবে কে? গুডস ট্রান্সপোর্ট এজেন্সি, ঠিক আছে। তো আর সার্ভিসটা রিসিভ করবে কি? এনি পারসন, এনি রেজিস্টার্ড পারসন আন্ডার সিজিএসটি, এসজিএসটি, ওটিজিএসটি। আর অ্যাডভোকেট আর লিগাল সার্ভিস, সার্ভিস প্রোভাইড করবে কে? অ্যাডভোকেট, অ্যাডভোকেট অথবা ফার্ম অ্যাডভোকেট, কিন্তু সার্ভিসটা রিসিভ করবে কে? এনি বিজনেস এন্টিটি। ইন্স্যুরেন্স এজেন্ট সার্ভিস, সার্ভিস প্রোভাইড করবে কে? ইন্স্যুরেন্স এজেন্ট, সার্ভিস রিসিভ করবে কে? ইন্স্যুরেন্স কোম্পানি। রেডিও ট্যাক্সি সার্ভিস, সার্ভিস প্রোভাইড করবে কে? ট্যাক্সি ড্রাইভার। আর সার্ভিস রিসিভ করবে কি? ই কমার্স কোম্পানি। তো এই জিনিসগুলো জাস্ট আমি বারবার বলছি, এই টপিকটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবু ও আছে যখন তোমাকে পড়তে হবে। এবার আমি তোমাদের সামনে বলে দিই, যদি যদি এরকম দেয়, ধরো তোমাকে ধরো পরীক্ষায় কোশ্চেন দিয়েছে একটা, যদি দেয় বলতে পারে যে ফরওয়ার্ড চার্জের সঙ্গে রিভার্স চার্জের ডিফারেন্স, তাহলে প্রথমে তো তুমি বলে দেবে ফরওয়ার্ড চার্জ জিনিসটা কি, রিভার্স চার্জ জিনিসটা কি, এটা কোনো সমস্যা নেই। রেজিস্ট্রেশন, দেখো ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা কম্পালসরি তো নয়। কি বলেছিলাম? একটা থ্রেশহোল্ড লিমিট 20 লাখ, আর কিছু স্টেট আছে যেখানে কিনা 10 লাখ। এটা যদি কভার করতে তোমার রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে রেজিস্ট্রেশন করার দরকার নেই। কিন্তু রিভার্স চার্জের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতেই হবে, ঠিক আছে। তো তাহলে কি বললাম? একটা মিনিং বললাম, একটা রেজিস্ট্রেশন বললাম। সাপ্লায়ার, সাপ্লায়ার ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে সাপ্লায়ারকে ফরওয়ার্ড চার্জ, দেখো কি লেখা আছে, আর সাপ্লায়ার ক্যান অনলি রেজিস্টার্ড সাপ্লায়ার, ঠিক আছে। তো দেখো ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে কি বলছে? সাপ্লায়ারকে রেজিস্টার সাপ্লাই হতে হবে, কারণ আনরেজিস্টার্ড সাপ্লাই তো ট্যাক্স কালেক্ট করতে পারে না। আর ওইদিকে আর রিভার্স চার্জের ক্ষেত্রে সাপ্লায়ার সবসময় রেজিস্টার হতে হবে। তাহলে বুঝতে পারলে তো ডিফারেন্স বলছিলাম। তাহলে আমি আবার বলছি ঠিক আছে। তো সাপ্লায়ার ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে সাপ্লায়ার কে হতে পারে? ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে সাপ্লায়ার রেজিস্টার সাপ্লাই হতে হবে, আনরেজিস্টার্ড সাপ্লাই তো ট্যাক্স কালেক্ট করতে পারে না। কিন্তু রিভার্স চার্জের ক্ষেত্রে রেজিস্টার সাপ্লাই হতে হবে, রেজিস্টার সাপ্লাই হতে হবে। তাই লিখেছে সাপ্লায়ার ক্যান অলসো বি রেজিস্টার সাপ্লাই ইন কেস অফ সাপ্লাই অফ নোটিফাইড গুডস এন্ড সার্ভিসের ক্ষেত্রে রেজিস্টার সাপ্লাই হতে হবে, ঠিক আছে। রেসিপিয়েন্ট ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে রেসিপিয়েন্ট ক্যান বি আ রেজিস্টার্ড, ঠিক আছে। ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে রেসিপিয়েন্ট কি হবে? তোমার কি হতে পারে? রেসিপিয়েন্টটা তোমার রেজিস্টার হতে পারে, আনরেজিস্টার হতে পারে। কিন্তু রিভার্স চার্জের ক্ষেত্রে রেসিপিয়েন্ট শুড বি রেজিস্টার্ড, ঠিক আছে। রিভার্স চার্জের ক্ষেত্রে রেসিপিয়েন্টকে কি হতে হবে? রেজিস্টার্ড হতে হবে, ঠিক আছে। তো রেজিস্টার হতে হবে ইন আরসিএম ইন কেস অফ সেকশন 9 সাবসেকশন 3 অফ সিজিএসটি অ্যাক্ট এন্ড সেকশন 5 সাবসেকশন 3 অফ আইজিএসটি অ্যাক্ট, ঠিক আছে। তো তারপর কি? ট্যাক্স লায়াবিলিটি, ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে ট্যাক্স কে দেয়? ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে বলছে যে ট্যাক্স লায়াবিলিটি ইজ অন দা সাপ্লায়ার অফ দা গুডস এন্ড সার্ভিস অর বোথ, গুডস সার্ভিস আর বোথের উপর ট্যাক্সটা কে দেবে? তোমার সাপ্লায়ারকে দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে ট্যাক্স লায়াবিলিটি কার উপর যাবে? রিসিভারের উপর। তো এই কোশ্চেনটা কঠিন তো নয়, বারবার বলছি কঠিন নয়, একবার পড়ে নেবে। আচ্ছা, এরপরে ধরো ফরওয়ার্ড চার্জ যদি তোমার এক্সামে আসে, ঠিক আছে। ফরওয়ার্ড চার্জটা তুমি কিরকম লিখবে আমি বলে দিচ্ছি। ঠিক আছে। ফরওয়ার্ড চার্জ কি লিখবে আমি বলে দিচ্ছি, এরকম লিখতে পারো। এখানে খুব ভালো পয়েন্ট দিয়েছে, বলছে ফরওয়ার্ড চার্জ মানে ডাইরেক্ট চার্জ, এটা আমি বুঝিয়েছি, কিন্তু লিখতে কি হবে সেটা বলছি। ফরওয়ার্ড চার্জ অর ডাইরেক্ট চার্জ ইজ দ্য মেকানিজম হোয়ার দ্য সাপ্লায়ার অফ গুডস অর সার্ভিস ইজ লায়েবল টু পে ট্যাক্স। বলো না, ফরওয়ার্ড চার্জের ক্ষেত্রে কে লায়েবল ট্যাক্স পে করার জন্য? স্যার সাপ্লায়ার। ব্যাস, প্রথম লাইন। সেকেন্ড লাইন, ফর ইনস্ট্যান্ট এক্সাম্পল দিয়েছি, ইফ আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে সিএ প্রোভাইড সার্ভিস, সিএ যদি কোনো ক্লায়েন্টকে সার্ভিস দেয়, ফরওয়ার্ড বলছি, তাহলে সেক্ষেত্রে
জিএসটি পে কে করবে গভর্নমেন্টকে, স্যার সিএ পে করবে। Basically the service tax will payable by CA. তাহলে for instance if a car manufacturing company sold some automobile parts, কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিছু অটোমোবাইল পার্টস বিক্রি করলো ট্রেডারকে, এবং ট্যাক্স কালেক্ট করলো কে, ট্যাক্স কালেক্ট করলো ম্যানুফ্যাকচার, বলছে ট্যাক্স কালেক্ট করেছে ফ্রম ট্রেডার থেকে ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এবার মানে শোনো, আমি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কারেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কিছু ট্রেডার আছে, ওদেরকে আমি কিছু পার্টস বেচেছি, ঠিক আছে, পার্টস সাপ্লাই করেছি, তাহলে ওদের থেকে আমি জিএসটি কালেক্ট করলাম, আমি গভর্নমেন্টকে জমা করলাম, নর্মাল সিনারিও, তাই না? তারা বলছে আন্ডার দ্য কারেন্ট ট্যাক্স সিস্টেম মোস্ট ট্রানজাকশন আর কভার আন্ডার ফরওয়ার্ড চার্জ মেকানিজম। তাহলে এইটুকু লিখলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে, এইটুকু লিখলেই তোমার কাজ হয়ে যাবে। এবার রিভার্স চার্জটা কি লিখতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে, আমি তোমাকে বলেছি যেটা বললাম। আচ্ছা তোমরা বলবে স্যার আপনি সব বুঝিয়েছেন, আপনি সেকশন 9(3) বলে 9(4) তো বোঝালেন না। হ্যাঁ আমি বলেছি, ধরো এটা কি লিখলাম, ইউআর, ঠিক আছে, ইউআর, আর এটা কি লিখছি, ধরো আর, মানে আনরেজিস্টার্ড পারসন, ঠিক আছে, আনরেজিস্টার্ড পারসন যদি রেজিস্টার্ড পারসনকে গুডস সাপ্লাই করে, গুডস অথবা সার্ভিস যদি সাপ্লাই করে, সেক্ষেত্রে জিএসটি কাকে দিতে হবে? ভাই জিএসটি তো কখনো আনরেজিস্টার্ড পারসন কালেক্ট করতে পারে না, জিএসটি সেক্ষেত্রে কাকে দিতে হবে? রেজিস্টার্ড পারসনকে দিতে হবে। বুঝতে পারলে? এটা 9(4) বলা আছে, আনরেজিস্টার্ড সাপ্লায়ার যদি রেজিস্টার্ড সাপ্লাইকে কোনো গুডস এন্ড সার্ভিস প্রোভাইড করে, সেক্ষেত্রে জিএসটি কে পেমেন্ট করবে? জিএসটি কে জমা করবে? জিএসটি কে ডিপোজিট করবে? রেজিস্টার্ড পারসনকে ডিপোজিট করতে হবে। এটা 9(4) বলা আছে, ঠিক আছে। দেখো রিভার্স চার্জ আসলে, পরীক্ষা আসলে কি লিখবে, আর রিভার্স চার্জ ইজ আ চার্জ, রিভার্স চার্জ একটা চার্জ হোয়ার দ্য জিএসটি ইজ পেবল বাই দ্য রেসিপিয়েন্ট, ঠিক আছে, জিএসটি কে পেমেন্ট করবে রিভার্স চার্জের সময়? জিএসটি কাকে পেমেন্ট করতে হবে? স্যার রেসিপিয়েন্টকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, অফ গুডস অর সার্ভিস অর বোথ, সিন্স unorganized sector are prone to evading taxes, the reverse charge mechanism is designed to look in the unorganized sector to the tax rate। আরে ভাই রিভার্স চার্জটা কেন নিয়ে আসা হয়েছে? এই কারণের জন্যই তো রিভার্স চার্জটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, তো বুঝতে পেরেছো তো? বলছে যে আন্ডার সেকশন 9 অফ সিজিএসটি অ্যাক্ট, ব্যাটারি লেখা সেকশন 5 অফ আইজিএসটি অ্যাক্ট, দেয়ার আর টু টাইপস অফ রিভার্স চার্জ। এইমাত্র বললাম, একটা 9(3), একটা 9(4), ঠিক আছে। বলছে those covered under section 9(3) or section 5(3) of IGST Act which is based on the nature of supply or nature of supplier, ঠিক আছে, nature of supply and nature of supplier, মানে দেখো এটা কিছুই বলেনি, কি ধরনের গুডস এবং সার্ভিস সাপ্লাই করা হবে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ধরো গভর্নমেন্ট নোটিফাইড করে দিয়ে এই সমস্ত গুডস এন্ড সার্ভিস সাপ্লাই করলে তাহলেই তুমি আরসিএম এ কভার্ড, তাহলে সেই গুডস গুলো যদি হয় তাহলে তুমি আরসিএম এ কভার্ড হবে, মানে রেসিপিয়েন্টকে তোমার ট্যাক্স পেমেন্ট করতে হবে। বি কি বলে, সেকেন্ড টাইপ অফ রিভার্স চার্জ ইজ কভার্ড আন্ডার সেকশন 9(4) in respect of taxable supply by an unregistered person to registered। এই মাত্র বললাম আনরেজিস্টার্ড পারসন যদি রেজিস্টার্ড পারসনকে যদি গুডস এন্ড সার্ভিসেস সাপ্লাই করে, ঠিক আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে জিএসটি কাকে পেমেন্ট করতে হবে? রেজিস্টার্ড পারসনকে পেমেন্ট করতে হবে। আন্ডার দ্য প্রভিশন অফ দিস সেকশন দ্য গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন, ঠিক আছে, স্পেসিফাই আ রেজিস্টার্ড পারসন who shall in respect of specified categories of goods and services or both received from an unregistered supply pay tax on reverse charge basis। তো এই বলেছে, আর কিচ্ছু বলেনি এই জিনিসটা, যদিও এই সেকশন 9(4) এখনো চালু হয়নি, ঠিক আছে, তো মানে এই আইনটা হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু সারা দেশে কিন্তু এটা অ্যাপ্লাই হয়নি, ঠিক আছে, যে কোনো দিন সরকার অ্যাপ্লিকেশন মানে এটা অ্যাপ্লাই করে দিতেই পারে। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো এই সেকশনটা আনার পেছনে কারণটা কি। ধরো কি বলেছে আমি লিখে দিলাম না, এই যে বিড়ি র্যাপার লিফ, তো বিড়ি মানে বিড়ির পাতাটা নিশ্চয়ই এটা একটা গ্রাম অঞ্চলে তৈরি হয়, তাই না, একটা গ্রাম অঞ্চলে তৈরি হয়, যে সমস্ত কৃষকরা তৈরি করে, ঠিক আছে। এবার ধরো যারা বিড়ির কোম্পানি, যারা বিড়ি ধরো বিভিন্ন রকমের বিড়ি, দুলাল বিড়ি, দমদম বিড়ি, টাইগার বিড়ি, সমস্ত বিড়ি যারা তৈরি করছে, তাই না, এই সমস্ত বিড়ি তৈরি করছে, তাহলে বিড়ি তৈরি করতে পাতাগুলো লাগবে, তো তাহলে পাতাগুলো যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের পাতাগুলো কিনবে, তাই না, কার থেকে কিনবে? ওই সমস্ত কৃষক ফার্মারদের থেকে কিনবে, বুঝতে পেরেছো তো? ফার্মারদের কিন্তু, আরে ফার্মারদের কি কখনো কি রেজিস্টার হতে হয়? ফার্মারদের কি রেজিস্টার হতে হবে না? ওদের তো দেখো গভর্নমেন্টের রুল সাব, একদম গভর্নমেন্টের রুল সাব, গভর্নমেন্ট বলতে অ্যাকচুয়ালি এই নিয়মটা করেছে যারা খুব ধনী রিচেস্ট পারসন তাদের জন্য এই নিয়মটা নিয়ে এসেছে, ঠিক আছে। তো ওরা এগুলো কি করবে? যারা কৃষক তাদের কি বলছে, তারা তো সবসময় আনরেজিস্টার্ডই থাকবে, ঠিক আছে। অর্থাৎ
এই জিনিসটা কিনছে কারা, ম্যানুফ্যাকচারিং যারা করছে তাদেরকেই জিএসটি পেমেন্ট করতে হবে, তাদেরকেই জিএসটি ভরতে হবে, এটা মাথায় রাখতে হবে, তাদেরকেই জিএসটি ভরতে হবে। কেন, ওদের তো জিএসটি ভরার ব্যাপার নেই। কারণ তুমি ভাবো, চিন্তা ভাবনা করো, একদম খুব মানে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, তো ওরা মানে ওই সমস্ত কৃষকরা তো মানে আজকে ধরো আমার বিড়ির কোম্পানি আছে, তো বিড়ির কোম্পানি যদি থাকে তাহলে তোমার বিড়ির পাতা কিনতে হবে, তাহলে আমার এই কৃষকদের কাছে বিড়ির পাতা কিনতে হবে, ঠিক আছে, বিড়ির পাতা, আমার প্রচুর বিড়ির পাতা লাগবে, তো কৃষকরা আমাকে ধরো বিড়ির পাতাগুলো সাপ্লাই করে দিল, তাহলে আগে রুল কি ছিল, যে সাপ্লাই করবে তাকেই জিএসটি করতে হবে। তো ওরা ওরা এত সব কাজ করবে কি করে, ওরা তো কৃষক মানুষ, ওরা এত কাজ করবে কি করে? তো গভর্নমেন্ট সব জিনিসগুলো ভেবে চিন্তে এই কাজটা করেছে। তো আশা করি বুঝতে পারলে। আর আমি কি বললাম, বারবার বলছি, এই রিভার্সাল ফরওয়ার্ডের নোটটা কি, এই গ্রুপে মানে সরি গ্রুপে কি বলছি, এই মানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা পিডিএফ দিয়ে দেবো, কারণ লেখা সম্ভব নয়, টাইম খুব শর্ট, এখন অনেক কিছু করাতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, এটা টুকে নাও।